যদি কেউ নিউক্লিয়ার কথা শুধুমাত্র যদি এই ওয়ার্ডটা শোনে, তাহলে কিন্তু তার মাথায় ১ম এ নিউক্লিয়ার ওয়েপনেরই কথা আসবে বা পারমাণবিক বোমেরই কথা আসবে। কিন্তু নিউক্লিয়ার কথা শুধুমাত্র কিন্তু এই বোমে সীমিত নেই। যেকোনো জিনিসের একটা সাইড ভালো হতে পারে আর আরেকটা সাইড বাজে হতে পারে। নিউক্লিয়ার বোম অলরেডি সবাই জানে ভীষণ কুখ্যাত, এবং যেকোনো দেশ যদি তাদের কাছে এই পাওয়ারটা থাকলেও কোনোদিনও অন্য একটা দেশের ওপর অ্যাপ্লাই করতে চাইবে না। এবার এর যদি একটা ভালো দিক আমরা দেখতে পারি, এই নিউক্লিয়ার পাওয়ারের মাধ্যমে কিন্তু একটা দেশ তাদের ইলেকট্রিসিটির চাহিদা বছরের পর বছর, এমনকি ডেকেডসের পর ডেকেডসও তারা সেটাকে চালিয়ে যেতে পারে। আজকে আমি কথা বলবো ভারতের একটা বিশাল বড় অ্যাচিভমেন্টের কথা, যেটা কিন্তু শুধুমাত্র রাশিয়ার পর একমাত্র ভারতবর্ষই অ্যাচিভ করতে পেরেছে। অন্যদিকে যদি আমরা আমেরিকা বলুন, জার্মানি বলুন, ফ্রান্স বলুন, চীন বলুন, এতগুলো দেশ, এরা এত ডেভেলপ কান্ট্রি, এরা কিন্তু এই ফাস্ট ব্রিডার এই জিনিসটা অ্যাচিভ করতে পারেনি। আমি যদি জিনিসটাকে আরও ড্রামাটিক ওয়েতে বলি, তাহলে বলতে আমাকে হবে যে আপনারা একবার ভাবুন যে আপনাদের কাছে একটা পাওয়ার সেক্টর আছে, যেখানে আপনি যে ফিউলটা দিচ্ছেন, সেই ফিউলটা যখন আউটপুটে যাচ্ছে বা জেনারেট যখন করছে ইলেকট্রিসিটি, ফিউলও তার সাথে জেনারেট করে ফেলছে। হ্যাঁ, জিনিসটা একটু কমপ্লিকেটেড এবং বুঝতে অসুবিধা হলেও ভারতবর্ষ কিন্তু এই জিনিসটাই করে দেখিয়েছে। আর এটা শুধুমাত্র কিন্তু রাশিয়ার পর একমাত্র নেশন যে এই জিনিসটাকে অ্যাচিভ করতে পেরেছে। এবার ভারতবর্ষ যখন এটা আরও লার্জ ক্যাপাসিটিতে করতে পারবে, তাহলে কিন্তু ভারতের যে ডিপেন্ডেন্সি ইলেকট্রিসিটির জন্য আদার্স কান্ট্রির ওপর, সেটা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। এবার আপনারা হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ভারত আবার ইলেকট্রিসিটির জন্য কখন আলাদা দেশের উপর নির্ভর করতে যাচ্ছে? ভারতের কাছে তো অলরেডি প্রচুর পাওয়ার প্ল্যান্ট আছে। হ্যাঁ, বন্ধুরা, পাওয়ার প্ল্যান্ট তো আছে, কিন্তু ভারতের ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট হয় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে। আর সেখানে ফিউল হিসাবে কিন্তু সবথেকে বেশি ব্যবহার হয় কয়লা। আর উচ্চমানের কয়লা কিন্তু আমাদেরকে অনেকটাই বাইরে থেকে কিনতে হয়। কয়লারও বিভিন্ন গ্রেড থাকে। তো উচ্চমানের হাই লেভেলের যে কয়লা, সেটা কিন্তু আমাদেরকে বাইরে থেকে কিনতে হয়। আর এখানেই আসে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এবার আপনারা আমাকে এটাও বলতে পারেন, আরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ইউরেনিয়াম সেখানে ফিউল হিসেবে ব্যবহার করা হবে, সেটাও তো বাইরে থেকে কেনা হয়। হ্যাঁ বন্ধুরা, এটাও আপনারা ঠিক বলছেন। কিন্তু এই যে ফার্স্ট ব্রিডারে আমি এখন কথা বলছি না, এখানে আউটপুটে মানে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের না ৩ খানা স্টেজ আছে। ফার্স্ট স্টেজ সেটা কিন্তু বহু দেশ অলরেডি ওইভাবেই ইলেকট্রিসিটি জেনারেট করে থাকে। ভারতবর্ষের কাছেও আছে। কিন্তু যেটা সেকেন্ড স্টেজে ভারতবর্ষ এখন সফলতা অর্জন করেছে, এবং এর পরের যে স্টেজটা, এই পরের স্টেজটাই কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ ভারতবর্ষের জন্য। কেননা লাস্ট স্টেজের জন্য ফিউল হিসাবে আমাদের থোরিয়ামও লাগবে। আর পুরো বিশ্বের মধ্যে থোরিয়ামের যে রিজার্ভ, সেটা কিন্তু প্রায় 50% ভারতবর্ষেই আছে। তাই এই যে কথাটা বারবার বলা হচ্ছে না যে ভারতবর্ষ একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট গ্রহণ করে ফেলেছে, মানে অর্জন করে ফেলেছে, এটা কিন্তু এমনি এমনি বলছে না। আমি আপনাদেরকে না একটুখানি নিউজ আর্টিকেল প্রথমে দেখিয়ে দিই, তাহলে আপনারা আরও ভালো মতো বুঝতে পারবেন আমি কি বলছি। এই নিউজ আর্টিকেলের উপরে একবার ফোকাস করুন, কি লেখা আছে। ইন্ডিয়া হ্যাজ নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্যাট ক্যান মেক মোর ফিউল দ্যান ইটস বার্ন। এই কথাটা এখানে বলা হচ্ছে। এবার এটাকে আমি আরও ডিটেলসে বোঝাবো, একটুখানি শুধু ওয়েট করুন। এর সাথে আমি আপনাদেরকে ২-৩টে টুইটও দেখাবো। প্রথমে কি লেখা আছে এখানে পড়ুন আর। মানে এই জিনিসটা না শুনতেই ভীষণ আজব লাগে যে কিভাবে একটা নিউক্লিয়ার প্ল্যান্টে যে ফিউলটা ব্যবহার করা হচ্ছে, তার থেকে বেশি সে প্রডিউস করতে পারবে।
আর সবথেকে যেটা মজার বিষয় হচ্ছে যে আদার্স যে কান্ট্রিগুলো আছে, আমি যাদের নাম একটু আগেই বললাম, চায়না, তারপর আমেরিকা, জার্মানি, এরা কিন্তু বিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডলার এই প্রজেক্টের উপরে কিন্তু খরচ করেছে। কিন্তু তাও তারা পারেনি, শুধুমাত্র কিন্তু রাশিয়ার পর ভারতবর্ষ পেরেছে। এই টুইটের উপরে একবার ফোকাস করুন কি লেখা আছে। ক্যান এ পাওয়ার প্ল্যান্ট ক্রিয়েট মোর ফিউল দ্যান ইজ কনজিউম? সাউন্ড ইম্পসিবল, রাইট? ওয়েল, ইন্ডিয়া জাস্ট ডিড ইট. India's 500 megawatt prototype fast breeder reactor at Kalpakkam has achieved fast criticality. After decades of work with this, India became the second country with a commercially operating fast breeder reactor. আমাদের পিএম ইনিও একটা টুইট করেছেন, টুডে ইন্ডিয়া টেক্স এ ডিফাইনিং স্টেপ ইন ইটস সিভিল নিউক্লিয়ার জার্নি, অ্যাচিভিং দ্য সেকেন্ড স্টেজ অফ নিউক্লিয়ার প্রোগ্রাম. Indigenous design and build prototype fast breeder reactor at Kalpakkam has attained criticality. This advanced reactor, capable of producing more fuel than it consumes, reflect the depth of our scientific capability and the strength of our engineer enterprise. It's a decisive step towards harnessing our vast thorium reserve, যেটা আমি একটু আগে আপনাদেরকে আমি বোঝাচ্ছিলাম, ইন দ্য থার্ড স্টেজ অফ প্রোগ্রাম. মানে এই যে থোরিয়ামের যে আমি ব্যাপারটা বলছি না, এটা কিন্তু একদম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ৩ ধরনের মডিউল হয় এবং লাস্ট মডিউল যেটা সবথেকে অ্যাডভান্স, সেখানে কিন্তু থোরিয়ামের দরকারটা পড়ে। আর সবথেকে যেটা ভালো বিষয় হচ্ছে ভারতবর্ষের জন্য, ভারতের সবথেকে বেশি থোরিয়াম রিজার্ভ আছে পুরো বিশ্বের মধ্যে। A proud moment for India. Congratulations to our scientists and engineers. আচ্ছা, এবার এই যে পুরো আমি ঘটনা এখন বলছি না, এই জিনিসটা কিন্তু বহু বছর আগে, প্রায় ৭০ থেকে ৮০ বছর আগে এর একটা ব্লুপ্রিন্ট আমাদের হোমি জাহাঙ্গীর বাবা অলরেডি বলে গেছিলেন। তিনি আগে থেকে এই ব্যাপারে একটা ব্লুপ্রিন্ট, মানে একটা দিক নির্দেশক তিনি অলরেডি বলে গেছিলেন যে আমাদের যদি সত্যিকারের আত্মনির্ভর হতে হয়, তাহলে আমাদের মেন ফোকাস কিন্তু হওয়া উচিত ইলেকট্রিসিটি তৈরি করার জন্য। আর তখনই তিনি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে গেছেন। ইনার যদি আমি ডেটের ব্যাপারে যদি কথাটা বলিনি, মানে ইনি কীভাবে মারা যান, এইটাও কিন্তু বেশ রহস্যময়ভাবে তিনি মারা গেছিলেন। বিভিন্ন অ্যানালিটিক্সদের মতে তিনি সম্ভবত স্যাবোটাজ হয়েছিলেন ইন্টারন্যাশনাল কোনো সংগঠনের দ্বারা। এনার ব্যাপারে যদি আপনারা ডিটেলসে অন্য কোনো ভিডিও জানতে চান, তাহলে আমি সেটাও তৈরি করতে পারি। এবার আমি মেন যে আজকের ভিডিওর ফোকাস, যে কিভাবে এটা পসিবল, আমি তার ওপর এবার আপনাদের একটু নজর দিতে বলবো। প্রথমে আমি আপনাদেরকে এই ছবিটি একটু দেখাতে চাইবো, যার ফলে আমি আপনাদের একটু সহজে বোঝাতে পারবো। কেননা জিনিসটা যথেষ্ট কমপ্লিকেটেড এবং আমার ক্ষেত্রেও যথেষ্ট আমাকে টাইম দিতে হয়েছিল একটু ভালো করে বোঝার জন্য। নর্মালি ৩ খানা স্টেজের নিউক্লিয়ার রিঅ্যাক্টর হয়, যেটা আমি প্রথমে আপনাদেরকে বললাম। প্রথম স্টেজের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তাকে বলা হয় প্রেসারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর। আর এই রিঅ্যাক্টর ভীষণ কমন, সব কটা প্রায় ডেভেলপিং কান্ট্রিতে আপনারা দেখতে পারবেন, ভারতবর্ষেও অনেক আছে, ১২ থেকে ১৪টা আছে। এবার এখানে ফিউল হিসাবে আমাদের ব্যবহার করতে হয় ইউরেনিয়াম। আমরা ইউরেনিয়াম মূলত অন্যান্য কান্ট্রি থেকে কিনে থাকি। এবার এর জন্য যে ফিউলের দরকার পড়ে সেটা হচ্ছে ইউরেনিয়াম 238 এবং ফিউল হিসেবে এটাকে ব্যবহার করার পর আমাদের যে আউটপুটটা পাওয়া যায় সেটা হচ্ছে প্লুটোনিয়াম 239 প্লাস ইলেকট্রিসিটি। মানে আউটপুট হিসাবে আমরা দুটো জিনিস পাই, ইলেকট্রিসিটি আর প্লুটোনিয়াম। এবার সেকেন্ড স্টেজ, যে নিয়ে পুরো বিশ্বে প্রচুর রিসার্চ হয়েছে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, এবং এই ব্যাপারে শুধুমাত্র দুটো দেশ তাদের সাকসেস অর্জন করেছে, একটা হচ্ছে রাশিয়া আর ভারতবর্ষ। আর এই স্টেজে সবথেকে মজার বিষয় হচ্ছে যে ফিউল হিসাবে আমাদের যে প্লুটোনিয়াম, যেটা স্টেজ 1-এ অলরেডি আমরা আউটপুট হিসাবে পেয়েছিলাম, সেটা লাগে।
প্লাস ফিউল লাগে ইউরেনিয়াম 238, যেটা প্রথম স্টেজে আমাদের লাগছিল। মানে সেকেন্ড স্টেজে আমাদের দুটো ফিউল লাগছে, তাই তো? এবার এর যে আউটপুট, তাতে কিন্তু আমরা পাচ্ছি প্লুটোনিয়াম 238। মানে আমরা ফিউল হিসাবে প্লুটোনিয়ামকে দিচ্ছি, আবার পাচ্ছিও কিন্তু আউটপুটে প্লুটোনিয়াম 239। খুবই একটা মানে মজার বিষয়। আর প্লাস আমরা এখানে কিন্তু ইউরেনিয়ামও পাচ্ছি, কিন্তু ইউরেনিয়াম কিন্তু এটা একটু আলাদা টাইপের ইউরেনিয়াম। মানে এখানে কিন্তু কোডের একটা ব্যাপার আছে। আমি এক্ষুনি বললাম না যে ইউরেনিয়াম 236, তারপর প্লুটোনিয়াম 239, তেমনই স্টেজ 2তে যে ইউরেনিয়ামটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে ফিউল হিসাবে 239, কিন্তু যখন আউটপুটে আমরা যে ইউরেনিয়ামটা পাচ্ছি সেটা কিন্তু 233 প্লাস ইলেকট্রিসিটি। এবার যেটা স্টেজ 3, এবং এইখানেই আমাদের দেশে যেটা সবথেকে বেশি রিজার্ভ আছে, থোরিয়ামের রিজার্ভ 50% পুরো বিশ্বের, সেটা লাগছে। এখানে থোরিয়াম লাগবে ফিউল হিসাবে, আর এর সাথে আমাদের লাগবে ইউরেনিয়াম, যেটা কিন্তু অলরেডি আমরা স্টেজ 2তেও আউটপুট হিসাবে পাচ্ছি। আর এই জন্যেই বলা হচ্ছে যে ফিউল হিসাবে আমরা যে জিনিসটা ব্যবহার করছি সেটা আউটপুট হিসাবেও আমরা পেয়ে যাচ্ছি। মানে আমরা স্টেজ 2তে যে ইউরেনিয়ামের আউটপুটটা পাবো, সেই ইউরেনিয়ামটাই স্টেজ 3তে ব্যবহার করব। প্লাস তার সাথে আমরা থোরিয়াম ব্যবহার করব, যেটা ভারতবর্ষে অলরেডি ম্যাসিভ পরিমাণে আছে। আর সেখান থেকে আমরা আউটপুট হিসাবে আবার ইউরেনিয়াম পাবো প্লাস ইলেকট্রিসিটি পাবো। এই পুরো জিনিসটা একটুখানি কমপ্লিকেটেড, আমি মানছি। আপনারা একটু ভালো করে এখানে যদি পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এখানে কী বলতে চাইছি। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটু আমাকে লিখে জানাবেন। আজকে আমি একটু আলাদা টপিক নিয়ে কথা বলেছি, যদিও এটা পুরোপুরি জিওপলিটিক্সের মধ্যে পড়ে না, কিন্তু এই নিউজটা এতটাই ইম্পর্টেন্ট আমার মনে হলো যে আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।